আমরা গতকাল যে প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ভালভ ল্যাপিং, বা আমরা ওটাকে ভালভ গ্রাইন্ডিংও বলে থাকি। ভালভটা ভালভ সিটের সাথে ঠিক মতন করে ওখানে লিক প্রুফ ভাবে আমরা বসাতে পারছি কিনা সেটাই দেখা ছিল আমাদের মেন উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা দুটো পদ্ধতির কথা বলেছিলাম। একটা পদ্ধতি হচ্ছে ভালভ গ্রাইন্ডিং, যেটা আমরা গতকাল করেছিলাম। সেখানে আমরা কি ইউজ করছিলাম না, আমরা বাকি কম্পোনেন্ট অর্থাৎ ভালভ ল্যাপিং পেস্টের সাথে সাথে আমরা ওখানে যখন ল্যাপিংটা করছিলাম, ল্যাপিং করবার জন্য আমরা একটা পাওয়ার ড্রাইভ অ্যাপ্লাই করেছিলাম। পাওয়ার ড্রাইভ কিভাবে পাওয়া যাবে না, আমরা বেসিক্যালি এক্ষেত্রে আমরা হ্যান্ড ড্রিল যেটা থাকে, হ্যান্ড ড্রিলের যে চাকটা থাকে সেই চাকে আমরা কি করেছিলাম, ওটা একটা 1/4 একটা হেক্সা সকেট দিয়েছিলাম। সেটা মুখটাতে আমরা একটা ওই ভ্যাকুয়াম কাপ বা সাকশন কাপ লাগিয়ে দিয়ে আমরা ভালভটাকে হোল্ড করেছিলাম। হোল্ড করে আমরা সেভাবে ওই ড্রিল মেশিনের সাহায্যে ঘোরাচ্ছিলাম। ওটা কিন্তু তোমার নিউমেটিক যে গান হয়, যেটা আমাদের এয়ারের সাহায্যে আমরা ঘোরাই, আমরা নিউমেটিক র্যাচেটের কথা এর আগে দেখেছি, বা আমরা যখন হ্যান্ড টুলস করেছিলাম তখন তোমাদেরকে এই নিয়ে আমি বলেছিলাম, বা এর ব্যাপারে আমি তোমাদের দেখিয়েছি। তো সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো, তবে চেষ্টা করবে যাতে আমার ওই জিনিসটা অনেক হ্যান্ডি হয়, অর্থাৎ লাইট অপারেটেড হয়, যাতে তুমি খুব ভালোভাবে খুব বেশি প্রেসার না দিয়ে মাঝে মাঝে ভালভটা করে ওঠাতে হবে আবার বসাতে হবে, এভাবে করে যাতে গ্রাইন্ডিংটা করতে পারো। তো এই যে গ্রাইন্ডিং যেটা আমরা গতকাল শিখেছি, মেশিন গ্রাইন্ডিং, আজকে কিন্তু আমরা যেটা কনভেনশনাল মেথড, অর্থাৎ আমাদের ভালভটাকে হাতের সাহায্যে যে ল্যাপিং স্টিক আছে, একটা স্টিক পাওয়া যায় যেটাকে ল্যাপিং স্টিক বলে, অর্থাৎ ল্যাপিং পেস্ট দিয়ে তো করা হয়, ওই স্টিক দিয়ে কিভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে করতে পারবো সেই প্র্যাকটিসটা আমরা আজকে এখানে দেখব। যেহেতু আমাদের এখন অফলাইন হচ্ছে না, অফলাইন হলে তোমাদেরকে আমরা এই প্র্যাকটিক্যালটা করতে দেবো। তো এখানে যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে যে টুলস গুলো ইউজ করব বা যে কম্পোনেন্ট গুলো ইউজ করব সেটা কিন্তু আমরা মেশিনের ক্ষেত্রে যেভাবে ইউজ করেছিলাম সেম, শুধু এখানে আমরা হাতের সাহায্যে গ্রাইন্ডিংটা করব। ওখানে কিছু না, আমরা পাওয়ারের সাহায্যে করছিলাম, বা আমরা একটা ড্রিল মেশিন বা একটা ড্রাইভারের সাহায্যে ওটা ল্যাপিং করছিলাম। তো এখানে আমরা হাতের সাহায্যে যেভাবে করব এবং করার পর সিমিলারলি আমরা ওখানে গ্রাইন্ডিংটা প্রপারলি হয়েছে কিনা তার জন্য আমরা ওখানে ভালভ সিট এবং গ্রাইন্ডিং এই ভালভের মধ্যে একটা ইন্সপেকশন করব যে আমার ওখানে প্রপারলি গ্রাইন্ডিং হয়েছে কিনা। তো আমরা শুরু করছি আজকে যে হ্যান্ড ল্যাপিং যে প্রসেসটা আছে, বা ল্যাপিং স্টিক যেটা করা হয়। তাহলে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আমাদের গতকাল একটা বলেছিলাম, দেখো এই যে ভালভ গ্রাইন্ডিং পেস্ট, দুদিকে দুটো ডিবার কথা, আমি খৈনির ডিবের কথা বলেছিলাম তোমাদের মনে রাখার জন্য। দেখো এদিকে দেওয়া আছে কোর্স লেখা আছে, এটা এরকম দেখতে হয়, আমরা বাস্তবে এই একই জিনিস, ভেতর দিকটা একটা কোর্স পেস্ট আছে, এটা এটা কোর্স কাটিং এর ক্ষেত্রে হবে। আর যদি আমাকে ফাইন গ্রাইন্ডিং করতে হয় তাহলে কিন্তু তার উল্টো দিকে আমার কিন্তু ফাইনটা আছে। এবারে আমাকে এই যে ফাইন, অর্থাৎ প্রথমে আমি কোর্স দিয়ে কাজ করব, তারপর আমি ফাইন দিয়ে ওটাকে ফিনিশিং করব। এই দুটো পেস্টের সাহায্য নিয়ে আমরা পুরো ল্যাপিং প্রসেসটাকে করব, কিন্তু এটা কি হবে না, হ্যান্ড অপারেটেড হবে। তাহলে হ্যান্ড দিয়ে করতে গেলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যাপিং স্টিক। এই ল্যাপিং স্টিকটা দেখো দুদিকে সাকশন কাপ আছে, যেরকম ভালো হবে সেই অনুযায়ী তোমার দুদিকে দুটো দেওয়া আছে। এই যে আমরা আগের কালকেও দেখেছিলাম এই জিনিসটা, এটা ওই সাকশন কাপটাকে আমার ভালভের যে হেড আছে ওখানে লাগিয়ে দেবো। এখানে তাহলে আমি যখনই এটা এখন চিপে লাগিয়ে দিলে এটা হোল্ড হয়ে গেল, বুঝতেই পারছো। তাহলে ওটা এবারে হোল্ড হয়ে গেছে, মানে এবারে আমাকে ওটা ভালভ সিটের মধ্যে ওখানে ফিট করে দেবো। ওখানে কি আছে, ভালভ গাইডের মধ্যে ওটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ওটাকে আমরা ল্যাপিং করবো। তাহলে এবার ল্যাপিং করতে গেলে কি করতে হবে না, আমাকে ওখানে ল্যাপিং পেস্ট লাগাতে হবে, কিন্তু সবার আগে আমি কি বলেছি না, স্টেমে যখন আমি ওটাকে ঢোকাবো ওই জায়গাটা আমাকে একটু লুব্রিকেশন করে নিতে হবে। তো পদ্ধতিগতভাবে যেহেতু মেশিন যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম, মেশিন গ্রাইন্ডিং যখন হয়েছিল, তখন ওখানে আমাকে একটু লুব্রিকেশনটা বেশি দিতে হচ্ছে, কারণ একটু হাই আরপিএম এ ঘুরবে। এখানে যেহেতু হাত দিয়ে ঘোরাবো, তাই কি করবো না, আমরা এখানটাতে অল্প একটু লুব্রিকেশন দিয়ে দেবো। সেটা তুমি সিম্পলি গ্রিজও দিতে পারো, চেষ্টা করবে লুব্রিকেটিং অয়েল দিয়ে এটাকে করার, এটা আমি তোমাদেরকে নোটিং হিসেবে বলে রাখলাম। এবারে আমি কি করবো না, প্রথমে কোর্সটা নিয়েছি, কোর্সটা নিয়ে এবারে হালকা করে আমি এটা আমার ভালভের চারধারে লাগিয়ে দেবো। তো তুমি এটাকে এরকম ভাবে একটা করে পয়েন্ট করে করে লাগাতে পারো, বা তুমি আঙুলে করে পুরোটাকে বুলিয়ে দিতে পারো, যেটা যেরকম তোমার সুবিধে। এটা আপ টু ইউ, কারণ গ্রাইন্ডিংটা তুমি করবে, কতটা সময় তুমি ওর জন্য দেবে এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবারে আমি ওই ভালভটাকে দেখো আমি আস্তে আস্তে ভালভ স্টেপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমরা অনেকে কি করে থাকি না, কিছু কিছু জায়গাতে আমরা এখানে একটু হালকা কেরোসিন বা ডিজেল একটু দিয়ে দিই, যদি আমরা যাতে ল্যাপিং পেস্টের পরিমাণটা কম লাগে,
তার জন্য এটা অনেক সময় আমরা দিয়ে থাকি, কিন্তু এটা বলছি অনেক সময়, মানে আমরা কিন্তু এটা সহজাত আমরা এটা করি না, বা এটা তোমাদেরকে আমি করবার জন্য রেকমেন্ডও করছি না, বিশেষ করে ল্যাপিং পেস্ট দিয়ে করাটাই তোমাদেরকে যুক্তিযুক্ত, কিন্তু তবুও এই অপারেশনটা যাতে একটু স্মুথ এবং খুব দ্রুততার সাথে হয়। যেমন ধরো এখানে এটা একটা 4 সিলিন্ডার ইঞ্জিন, তার মানে 16টা ভালভ আছে। 16টা ভালভকে যদি হাত দিয়ে ঘষো তোমার সারাদিন চলে যাবে। মানে প্রত্যেকটা ভালভ এবং ভালভ সিটকে গ্রাইন্ডিং করতে হবে, তাকে ইন্সপেকশন করে চেকিং করতে হবে, করার পর তারপর তুমি ওটাকে ক্লিয়ারেন্স দেবে যে হ্যাঁ এটা আমার ঠিকঠাক হয়ে গেছে। তাহলে তুমি বুঝতে পারছো সারাদিন তোমায় কতটা ধৈর্য ধরে এই কাজটা করতে হবে, এবং তোমার এই ধৈর্যের উপরে ডিপেন্ড করবে ইঞ্জিনের পারফরম্যান্স। অর্থাৎ আমরা যে উদ্দেশ্য নিয়ে গ্রাইন্ডিং করছি, দেখো এখানে গ্রাইন্ডিংটা দেখতে পাচ্ছি ল্যাপিং স্টিকটা কিভাবে ঘুরি ঘুরি করছে, এবং বারবার কিন্তু একটু করে উপর দিকে ওঠাতে হবে, মানে একটু করে ঘোরাবে একটু করে উপর দিকে তুলবে। কালকেও কিন্তু মেশিন দিয়ে যখন করছিলাম সেম জিনিসটা দেখতে পাচ্ছিলাম। সুতরাং এই যে একটু করে উপর দিয়ে ওঠানো, এটা তোমাকে কিন্তু একটা অভ্যাসের মধ্যে একটুক্ষণ করে ল্যাপিং করবো, আবার কিন্তু একটু দিকে উপর দিকে তুলবো, আবার করবো, আবার উপর দিকে তুলবো, এটা হচ্ছে পদ্ধতি। এবারে এই যে আমার ল্যাপিংটা যদি আমি প্রপারলি না করতে পারি, তাহলে কিন্তু আমার লিক প্রুফ হবে না। লিক প্রুফ না হলে কিন্তু সরাসরি আমার সাথে কম্প্রেশনের ক্ষেত্রে যেমন এফেক্ট হবে, সেখানে পাওয়ারটাও আমার লস হয়ে যাবে, আলটিমেট আমার ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু আমার কমে যাবে। ইঞ্জিনের পারফরমেন্স, ইঞ্জিনের এফিসিয়েন্সি যাতে আমার সঠিক থাকে এবং ইঞ্জিনটা থেকে আমি ভালো আউটপুট যাতে পাই, তার জন্য কিন্তু ভালভ গ্রাইন্ডিং একটা খুব বড় প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে যত্ন সহকারে তুমি যদি না করো, তাহলে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্সের উপর একদম প্রত্যক্ষ প্রভাব পড়বে। সুতরাং এই প্র্যাকটিক্যালটা দেখে যতটাই তোমার সহজ মনে হোক, কিন্তু এটা আদতেও সহজ প্র্যাকটিক্যাল নয়। এটা খুবই কনসেন্ট্রেশনের দরকার আছে, তোমাকে খুব যত্ন করে করতে হবে, এবং তোমাকে অনেকটা সময় এখানে দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই জায়গায় তোমাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে, এবং তোমাকে ধৈর্য সহকারে একটার পর একটা ভালভকে তোমাকে এখানে ল্যাপিং করে যেতে হবে। তাহলে আমি প্রথমে যেহেতু কোর্স দিয়ে করেছি, তাহলে কোর্স দিয়ে করা হয়ে যাওয়ার পর এবারে আমি কি করছি না, ওটাকে ভালভটাকে বের করে নেবো। এবারে পুরো ভালভ সিট এবং ভালভের ওই জায়গাটাকে আমাকে ভালো করে ক্লিন করতে হবে, তারপরে কিন্তু আমি কোর্সের পর ফাইন দিয়ে আমি আবার ল্যাপিং করবো। এটাই হচ্ছে আমার প্রসেস। তাহলে আমি একটা পরিষ্কার কাপড় নেব, পরিষ্কার কাপড় নিয়ে ওখান থেকে পুরো ল্যাপিং পেজটাকে একটু ভালো করে মুছে নেবো। কোর্স যে আমার ল্যাপিং পেজ যেটা ছিল সেটা সিটের মধ্যে লেগে আছে, ওখানে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন কোনো ল্যাপিং পেস্ট আমার ভালভ স্টেমের মধ্যে না ঢুকে যায়, তাহলে কি হবে না, ভালভটা ওখানে আমার ভালভ স্টেমটাকে নষ্ট করে দেবে। তাহলে ভালভ সিটটাকে থেকে যেমন আমি পরিষ্কার করলাম, সিমিলারলি কাপড় দিয়ে আমি ভালভের ওপরেও যে আমার ল্যাপিং পেস্টটা লাগিয়েছিলাম সেটাকে আমাকে ওখানে ভালো করে মুছে নিতে হবে। এরপরে আমি কি করব না, আমি এরপরে ফাইন যে আমার পেস্ট আছে সেই পেস্টটা ওর উপর লাগাবো, দিয়ে আমি আবার সেম পদ্ধতিতে আমি ওখানে আবার ল্যাপিং করবো। তাহলে দেখো এখানে আমার যে ল্যাপিং কম্পাউন্ড যেটা আছে, সেই কম্পাউন্ডের উল্টো দিকটাতে কি একদিকে কোর্স আছে একদিকে ফাইন আছে, তাহলে কোর্সটা দিয়ে করে নিচ্ছি। এবারে ফাইন পেস্টটাকে একটুখানি তুলে নেবো। ফাইন পেস্টটা খুব অল্প পরিমাণে আমার নিতে হয়। এবারে নিয়ে আমি ফাইন পেস্টটাকে আস্তে আস্তে যেভাবে আমি কোর্সটাকে লাগিয়েছিলাম ওরকম ভাবে ঠিক সিমিলারলি আমি এখানে ভালভের উপরে লাগিয়ে দিচ্ছি, ভালভের ফেসে মার্জিনটাতে লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পর এবারে আবার আমি ওটাকে নিয়ে গিয়ে ওই স্টেমটা ওইখানে পুশ করে দেবো। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এখানে কিন্তু লুব্রিকেশন বা লুব্রিকেটিং অয়েলটা ভালভ স্টেমের মধ্যে লাগিয়ে নেবে, দিয়ে আবার তুমি ল্যাপিং শুরু করবে। যেভাবে বলেছি একবার করে ঘোরাবে আর একটু করে উপর দিকে তুলতে হবে, ঘোরাবে আবার উপর দিকে তুলবে। আর এখানে দেখো একটা করে ওটা হচ্ছে কেরোসিন তেল দিয়ে দিচ্ছে, একটু কেরোসিন বা ডিজেল যে কোনো একটা দিতে পারো, দিলে একটুখানি অপারেশনটা ইজি হবে, আর একটু তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাওয়ার জন্য এটা সাধারণত দিয়ে থাকি। কিন্তু এটা কোনো রেকমেন্ডেড প্রসেস নয়, আমি বারবার ধরে বলছি এটা কিন্তু রেকমেন্ডেড প্রসেস নয়। আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল করতে গেলে কিছু কিছু জিনিস অফ দ্য রেকর্ডও করে থাকি, তো সেই হিসাবেই এই অয়েলটাকে আমরা এখানে ইউজ করছি। কিন্তু বেসিক্যালি তোমরা ইনিশিয়াল স্টেজ যখন করবে তখন কিন্তু সবসময় চেষ্টা করবে যাতে শুধুমাত্র ল্যাপিং পেস্টই ওটাকে করা যায়, তাতে একটু সময়টা বেশি লাগবে কিন্তু কাজটা অনেক নিখুঁত হবে। যদিও এখানে অনেক দ্বিমত আছে যে আমাদের মেশিন দিয়ে ভালো হয় না হাত দিয়ে ভালো হয়, কেউ বলে হাতে খুব ভালো করে করা যায় কিন্তু সময়টা বেশি লাগে, মেশিনের ক্ষেত্রে কিন্তু সময়টা অতটা লাগে না। এবারে আমার কি করতে হবে না, আমি এবারে এখানে যেটা করছি পুরোপুরিভাবে এটাকে আবার ক্লিন করতে হবে, ঠিক যেভাবে কোর্সটাকে আমি ক্লিন করেছিলাম। এবারে ফাইন এখানে যে পেস্ট আছে সেটাকে আমাকে পরিষ্কার করতে হবে, ভালভ এবং ভালভ সিট দুটো জায়গা থেকে আমাকে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছ পরিষ্কার কিভাবে হচ্ছে। প্র্যাকটিক্যালটা খুব মন দিয়ে দেখো, এটা কিন্তু আগামী দিনে ধরে নাও তোমাকেই করতে হবে, তুমি এটা করছো। সুতরাং প্রসেসগুলো খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। দরকার পড়লে আমি বলেছি যে 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 প্র্যাকটিক্যালগুলো দেখানো হচ্ছে সেই প্র্যাকটিক্যালগুলো খাতায় লিখে নাও, কারণ আমি যখন দেখাবো তখন আমি এভাবেই দেখিয়ে দেবো, যেটা আমি দেখাচ্ছি ভাবো এটা ভিডিওতেই দেখছো, আলটিমেটলি এরপর তোমাকেই করতে হবে। এবারে কি হচ্ছে না, এখানে আমরা যেটা করব সেটা হলো ভালভটাকে ঠিক মতন গ্রাইন্ডিং হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে একটা
ইন্সপেকশন করব। আমরা গতকাল এই ইন্সপেকশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা কি করেছিলাম বলতো? গতকাল আমরা যেটা করেছিলাম সেটা হলো কি না, ওখানে আমরা দুটো কম্পাউন্ড ইউজ করেছিলাম। একটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, যে ব্লুটা দিয়ে আমরা ভালভ এর গ্রাইন্ডিং ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমরা চেকিং করেছিলাম। আরেকটা করেছিলাম কি, ভালভ সিটটাকে আমরা চেক করেছিলাম, তার যে থিকনেসটা সেটার জন্য একটা ডাই ব্লু ব্যবহার করেছিলাম, যেটাকে আমরা ওখানে কিছুক্ষণ লাগিয়ে দিয়ে শুকনো করেছিলাম। আমি আবার আজকে সময় থাকলে আমি আরেকবার তোমাদের মেমোরিটা রিকল করিয়ে দেবো, বা আমি কালকে জিনিসটা একবার আমি দেখিয়ে দেবো। কিন্তু তার আগে এখানে আমরা সাধারণত যে পদ্ধতিতে করে থাকি, হয়তো ক্রুশিয়ান ব্লু সবসময় পাওয়া যায় না, বা হয়তো আমরা ওই ডাইটা ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্কশপে সাধারণত যে পদ্ধতিতে খুব দ্রুততার সাথে আমরা এই ভালভ গ্রাইন্ডিংটা প্রপারলি হয়েছে কিনা চেক করবার জন্য, সবাই জানো যে সিডি রাইটার বলে একটা পেন পাওয়া যায়, যেটাকে মার্কার পেনও বলে থাকি, পার্মানেন্ট মার্কার থাকে। সেই সিডি রাইটার বা মার্কার পেনটা দিয়ে তুমি ওখানে দাগ কেটে নেবে। বোটার সব জায়গায় দাগ কাটলে সিমিলারলি দাগটা তোমাকে ভালভ সিটের উপরও কাটতে হবে। এবারে কি করব না, আমি দেখো এখানে ভালভের উপর দাগ কেটেছি, সিমিলারলি ওরকম ভাবে আমি মার্কিংটা করছি কোথায়, ভালভ সিটের উপরে সেম ভাবে মার্কিং করে নিচ্ছি। মার্কিং করে নেওয়ার পর এবারে আমি কি করব না, ওই ভালভটাকে ওই উপরে বসিয়ে আমি আরেকবার ওই ল্যাপিং যে টুলটা আছে, হ্যাঁ, বা ল্যাপিং স্টিক যেটা আছে সেই স্টিক দিয়ে এটা একটু ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর যদি দেখি যে দাগটা একদম চলে গেছে, তাহলে বুঝতে হবে যে ওখানে পুরোপুরি আমার লিক প্রুফ হয়ে গেছে। দেখো এখানে আমি আবার সাকশন কাপটা এখানে লাগাচ্ছি, লাগিয়ে ভালভটাকে আমি ভালভ ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবারে আমি কি করছি, আবার একবার ল্যাপিং করবার যে পদ্ধতি সেভাবে ল্যাপিং স্টিক দিয়ে ওটা একটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমাকে ইন্সপেকশন করতে হবে। দেখবো যে আমি দাগটা সব জায়গাতে ইভেন হয়ে গেছে, মানে কোনো দাগই আর থাকবে না, না সিটে থাকবে না ভালো, তাহলে বুঝতে হবে যে আমার এখানে গ্রাইন্ডিংটা প্রপারলি হয়েছে। যদি আমার এখানে কোনো জায়গাতে কোনো একটা মার্কিং থেকে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার এখন এখানটায় প্রপারলি লিক প্রুফ হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাকে আবার একই পদ্ধতিতে আবার প্রথমে কোর্স, তারপর আবার ফাইন, সেটা দিয়ে আমাকে গ্রাইন্ডিং করতে হবে। তাহলে এটা কিন্তু আমাকে প্রত্যেকটা ভালভের ক্ষেত্রে করতে হবে। দেখতে পাচ্ছি এখানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এটা যদি আমি মাথায় ঠিক মতো না রাখতে পারি, তাহলে কিন্তু আমি কোনোভাবেই প্র্যাকটিক্যালটাতে সাকসেস পাবো না। বুঝতে পারছো, এখানে আমার 4 সিলিন্ডার ইঞ্জিন আছে, 4 16টা ভালভ আছে, 16টা ভালভ এবং ভালভ সিটকে আমাকে প্রপারলি এখানে ইন্সপেকশন করতে হবে। যদি আমি এখানে প্রপারলি র্যাপিং এবং সেটাকে ইন্সপেকশন যদি ঠিক মতো না করি, কোনো একটা যদি আমার কোনো লিকেজ থেকে গিয়ে তাহলে আমার ইঞ্জিনের পারফরমেন্সের উপর সেটা প্রভাব পড়বে। তাহলে আমাকে কাজটা কতটা কঠিন সেটা কিন্তু বুঝতে পারছো তোমরা। কাজটা কঠিন এবং খুবই সময় সাপেক্ষ, প্রচন্ড ধৈর্য ধরে আস্তে 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 তোমায় করতে হবে। এবং তুমি যে ভাবছো মেশিন দিয়ে খুব সহজে হয়ে যাবে, কিন্তু মেশিনটা অপারেট করতে জানতে হবে। মেশিনে কখন তোমার প্রেসার বেশি পড়ে যাবে, ভালভ সিটটা নষ্ট হয়ে যাবে, ঘষে গেল বেশি করে, তোমাকে ওখানে কি করতে, হালকা হ্যান্ডি মেশিন নিতে হবে। ড্রিল মেশিনটা হালকা হয়, তোমার যাতে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে। তুমি আস্তে আস্তে নামাবে ওঠাবে, নামাবে ওঠাবে, ওই যে একবার ওঠাতে হচ্ছে বসাতে হচ্ছে, ওঠাতে বসাতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হাতের কন্ট্রোল থাকতে হবে, কারণ ওটা হাই আরপিএম এ ঘুরছে। আর হাতের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার নিজের হাতে পুরো ক্ষমতা আছে, তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে এই কাজটাই করতে পারবে। ওই জন্য আমি বলেছি, আর একটা বিতর্ক আছে, কেউ বলে যে হাত দিয়ে ভালো হয়, কেউ বলে মেশিন দিয়ে ভালো হয়। এখন মেশিনে যে কমফোর্টেবল, সে মেশিন দিয়ে সবসময় ভালো করবে, কম সময় করবে। আর হাতে যে কমফোর্টেবল সে হাতে করবে। কিন্তু বারবার বলছি যে তোমাকে যে উদ্দেশ্য নিয়ে ল্যাপিং করা, অর্থাৎ ভালভ এবং ভালভ শিট এর মধ্যে যে পিটেড হয়ে যায়, বা যেটা একটা অনেকদিন ইউজ করার পর ওর যে ক্লিয়ারেন্স হয়ে যায়, সেই জায়গাটাকে আমাকে রিকন্ডিশনিং করতে হবে, যাতে আমি ভালভটাকে ওখানে ভালভ শিটের মধ্যে প্রপারলি ফিটিং করতে পারি। যে উদ্দেশ্য নিয়ে এখানে ভালভটাকে ফিট করা, সেই উদ্দেশ্যটা যদি আমার সাকসেস না হয়, তাহলে কিন্তু ওভারঅল ইঞ্জিনের পারফরমেন্সটা আমার কমে যাবে, বা এফিসিয়েন্সি ইঞ্জিনের কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ভালভ এবং ভালভ সিটকে খুব সুন্দর করে আমাকে ইন্সপেকশন করতে হবে। এই ইন্সপেকশনের ব্যাপারে আমি গতকালের ভিডিওতে আমি যেতে চাইছি, যাতে তোমাদের একটু মনে হয়। আমরা এইটা আরেকবার দেখে নিতে চাইছি যে আমরা কিভাবে এখানে করেছিলাম। আমরা এখানে দুটো পদ্ধতি ইউজ করেছিলাম। একটা বলেছিলাম যে তোমার ভালভটাকে প্রথমে প্রুশিয়ান ব্লু দিয়ে ভালভের ক্লিয়ারেন্স চেক করেছিলাম। আরেকটা কি হয়েছিল না, আমরা ভালভ সিটের ক্ষেত্রে একটা ব্লু ডাই ইউজ করেছিলাম। তাহলে দেখো এখানে প্রথমে আমাকে ওই প্রুশিয়ান ব্লু দিয়ে আমি ভালভটাকে ওখানে ব্লুটা লাগিয়ে দিচ্ছি ভালভের ফেসের চারধারে। আমরা গতকাল এটা আলোচনা করেছিলাম, আমি আবার আরেকবার ইন্সপেকশন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি তোমাদেরকে এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকের পদ্ধতিটা দেখলে কিভাবে আমরা ওখানে একটা মার্কার পেন দিয়ে
ওখানে মার্কিং করলাম ভালভ সিট এবং ভালভ ফেসে। তারপরে সে ওখানটা একটু ল্যাপিং যে টুলটা ছিল ল্যাপিং স্টিক দিয়ে আমরা ওখানটা ঘুরিয়ে দিলাম, সেটা দেখলাম। এক্ষেত্রে আমরা কি করেছিলাম না, প্রুশিয়ান গ্লু দিয়ে ভালভটাকে সিম্পলি কোনো না ঘোরাঘুরি করে সোজাসুজি ভালভটাকে ভালভ সিটের মধ্যে চেপে একবার বসিয়ে আবার আমরা ওটাকে তুলে নেব, কোনো রকম ভাবে রোটেটিং করবো না, ফার্মলি এটাকে প্রেস করতে হবে। প্রেস করার পর তারপরে ওটাকে না রোটেট করে তোমাকে সরাসরি ঘুরিয়ে নিয়ে আসতে হবে। যদি তুমি রোটেটিং করে নাও তাহলে তোমাকে কিন্তু ইনকারেক্ট রিডিং দেবে, এবং এটা দেখতে কিরকম লাগবে না, একটা ইভেন ওই যে যে আমি কালিটা লাগিয়েছি সেটা এরকম দেখতে লাগবে, যেটা পুরো ইভেন ভাবে আছে। যদি এখানে কোনো অড তুমি দেখো তাহলে বুঝতে হবে যে ভালভটাকে তোমার প্রপারলি আমার গ্রাইন্ডিং হয়নি, ফার্দার গ্রাইন্ডিং করতে হবে, বা আমাকে ভালভ সিট এবং ভালভ কোনো একটাকে চেঞ্জ করতে হবে। এবারে ভালভ সিটের ক্ষেত্রে কি আছে না, এখানে ভালভ যে সিটের যে বিট থাকে, ঠিক আছে, যে যে থিকনেস থাকে, এই থিকনেসটা কিন্তু একটা রেকমেন্ডেড থিকনেস থাকে। এই রেকমেন্ডেড থিকনেসটাকে মেজারমেন্ট করবার জন্য আমরা কি করব না, ভালভ যে সিট আছে সেই সিটের উপর একটা ডাই ব্লু আছে, সেই ব্লুটাকে আমরা ওখানে লাগিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ওই ফ্লুইডটা শুকনো হতে দেব। তারপরে আমরা কি করব না, ভালভটাকে ওই সিটের উপর বসিয়ে আমরা ঠিক যেভাবে গ্রাইন্ডিং করি সেইভাবে আমরা একবার করে গ্রাইন্ডিং করিয়ে দেবো। এর জন্য আমরা হালকা করে একটা ল্যাপিং পেস্টও ইউজ করব, অর্থাৎ ফাইন পেস্টটাকেও আমরা এখানে ইউজ করব। দেখো এখানে ডাই দিয়েছি এবং 3 থেকে 5 মিনিট মতো সময় দিয়েছিলাম, ডাইটা শুকনো হয়ে গেলে এরকম দেখতে লাগবে। এবারে যে ভালভটা আছে ভালভের স্টেমে আমরা লুব্রিকেটিং অয়েলটা দেবো, যেভাবে আমরা প্রতিবারই দিয়ে থাকি। দেওয়ার পর কি করব না, ওখানে ফাইন যে ল্যাপিং পেস্ট আছে সেই ল্যাপিং পেস্টটা আমরা ওখানে হালকা করে ওই ভালভের উপর লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে ভালভটাকে একবার ওই ভালভ সিটের উপরে গ্রাইন্ডিং করবার মতন করে একটু ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর ভালভটা খুলে নেবো। খুলে নিয়ে এবারে যে জায়গাটা আমার গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপের আমার থিকনেসটা চেকিং করতে হবে। তার জন্য আমাকে একটা ভার্নিয়ার ক্যালিপার নিতে হবে। আমি গতকাল দেখিয়েছিলাম, দেখো এখানে আমরা মেশিন গ্রাইন্ডিং একটু করে দিলাম, ব্যাস অল্প সময় করে দেবে। এবারে বন্ধ করে দিলে, বন্ধ করে দিয়ে ভালভটাকে ওই দিক দিয়ে পুশ করলে গাইড থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর তুমি দেখতে পাবে ভালভ সিটে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক ব্লু লাইনের পাশে দুটো ব্লু লাইন, একটা আউটার সাইড একটা ইনার সাইডের মাঝখানে তোমার ভালভটা ক্লিয়ারেন্স পেয়ে যাবে একটা। ওই জায়গাটা তোমাকে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে অ্যাকচুয়াল একটা ভালভ সিটের থিকনেসে রিডিং নিতে হবে। এই যে ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে তোমাকে রিডিংটা নিতে হবে। যদি তুমি এখানে রিডিংটা না নিতে পারো তাহলে কিন্তু তুমি এক্স্যাক্টলি এখান থেকে বুঝতে পারবে না কতটা তোমার ক্লিয়ারেন্স হয়েছে বা তোমার কতটা তোমার অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এই রিডিংটা কিন্তু একটা রেকমেন্ডেড রিডিং। এই রেকমেন্ডেড রিডিংটা তুমি যদি ঠিকঠাক ভাবে তোমার চয়েসের সাথে মিলে যায় তাহলে কিন্তু তুমি আলটিমেটলি তোমার জায়গাতে তুমি এই ব্যাপারটাকে বুঝতে পারবে যে তুমি কতটা সাকসেসফুলি এই গ্রাইন্ডিংটাকে করতে পেরেছো। ঠিক আছে, এবারে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা হলো এই যে ভালভগুলো তুমি ইউজ করছো, এই ভালভগুলো ইউজ করার জন্য তোমাকে একটা পদ্ধতি মেনটেন করতে হবে। কি পদ্ধতি না, এখানে দেখতে পাচ্ছ একটা সাদা কাগজ নিচে একটা বোর্ড। এই বোর্ডটা দেখো সিলিন্ডার 1 2 3 4 করে নেওয়া আছে। এবারে কি হচ্ছে না, তুমি এখানে যে 4 সিলিন্ডার ইঞ্জিনটা খুলেছো, এখানে যে 4 সিলিন্ডারটা আছে, ধরো এখানে আমি যে বাঁ দিকে তোমাকে ছবিটা আমি দেখাই, এখানে তোমার 4 সিলিন্ডার ইঞ্জিনটা আছে, তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতে, এই জায়গায় তুমি ইঞ্জিনটা দেখতে পাচ্ছ। তাহলে এখানে এইটা যদি 1 নাম্বার সিলিন্ডার 1 2 3 4, তাহলে 1 2 3 4 এই যে আছে, এইখানে কোন ভালভটা কোনটা থেকে তুলছো সেটা কিন্তু তোমাকে ওই বোর্ডে ওইখানে যে গোল করে যে আমি কার্ডবোর্ডে লিখে রেখেছি ওইখানে, অর্থাৎ এখান থেকে তুমি ভালভটাকে খুলবে, ওই জায়গায় গিয়ে ওই জায়গা উপরে অর্থাৎ কোনটা ইনলেট 1 2 আউটলেট, এভাবে কিন্তু সাজিয়ে রাখতে হবে। কেন সাজিয়ে রাখতে হবে না, যদি আমি সাজিয়ে না রাখি তাহলে আমি এই ভালভটাকে গ্রাইন্ডিং করলাম, এই ভালভটাকে গ্রাইন্ডিং করে আমি এই পাশের ভালভটা দিলাম, বা আমি এই দিকের এই ভালভটাকে গ্রাইন্ডিং করছি, এই ভালভটাকে নিয়ে এসে ভালভ গ্রাইন্ডিং করার পর এটার সাথে এটা দেখলাম যে একদম প্রপারলি ম্যাচ করে গেছে। এবার এই ভালভটাকে করে নিয়ে এসে আমি যদি এটার সঙ্গে ফিটিং করি, পারফেক্ট ম্যাচিং পাবো? পাবো না। এই ভুলটা কোনোদিন করবে না। আজকের প্র্যাকটিক্যালের সবচেয়ে মনে রাখার বিষয় হলো, যে ভালভটাকে যে সিটের সাথে আমি ম্যাচিং করাচ্ছি, ম্যাচিং ইন দ্যাট সেন্স যে আমি তার সাথে সিট এবং ভালভের ফেসের মধ্যে আমি কিন্তু গ্রাইন্ডিং করছি বা ল্যাপিং করছি, তাহলে ল্যাপিংটা কিন্তু ওই সিটের সাথে ওই ভালভের রেসপেক্টে হচ্ছে বা ওই ভালভের সাথে ওই সিটের রেসপেক্টে হচ্ছে। তাহলে এই যে দুজনের মধ্যে যে একটা আমি রিলেশন তৈরি করছি, লিক প্রুফ যাতে হয় পুরো ম্যাটারটা, এখন যদি ওখান থেকে ভালভ সিটটা তুমি খুলে নিতে পারবে না, তাহলে ভালভ গুলো চেঞ্জ হয়ে যেতে পারে।
এই ভালভটা ওই ওর সিটে গিয়ে বসে, তো ওই ভালভটা ওই সিটে গিয়ে বসে, এতে যে ইন্টারচেঞ্জের যেন না হয়। যদি ইন্টারচেঞ্জ করে ফেলো তাহলে কি হবে, না ওটা ওই সিটের জন্য তো গ্রাইন্ডিং করা হয়নি, আর ওর সাথে ও ম্যাচ করবে না। এই যে ভুল, এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল। তুমি সারা দিন ধরে ল্যাপিং করলে, প্রত্যেকটা ভালভের সাথে প্রত্যেকটা ভালভ সিটের তুমি ম্যাচ করালে, ইন্সপেকশন করলে প্রপারলি, তারপর যখন তুমি ফিটিং করছো দেখা যাচ্ছে ফিটিং করার সময় কি করে দিলে, না যেটা যার সাথে ম্যাচ করার কথা সেটা না করে তার পাশের সাথে করে দিচ্ছে, ব্যাস গল্প শেষ। তোমার ওভারঅল ইঞ্জিনের সারাদিন ধরে তুমি যে খাটনিটা খাটলে সেই খাটনিটা কিন্তু একদম জিরো হয়ে গেল, তুমি তাহলে একদম পুরো একটা গোটা শূন্য তুমি পেয়ে গেলে। তার জন্য কি করতে হবে, না আমি আবার বলছি, এখানে এরকম একটা সিট বানাতে হবে যে সিটে তুমি যে ভালগুলো খুলছো সেই ভালগুলো তুমি, এবার যে ভালটা ধরো প্রবলেম হয় তখন তুমি ক্রস মার্কিং করে দেবে, সেটাকে চেঞ্জ করতে হবে, তাহলে এইভাবে করতে হবে। এই যে তুমি ধরো ওইটা আমি গ্রাইন্ডিং করছি, এটা গ্রাইন্ডিং করছি, আমি এখন এটাতে ফিটিং করে দিলাম, তাহলে এই দুটোর মধ্যে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি হবে, গল্পটা এখানে শেষ হয়ে যাবে, অর্থাৎ ওখানে কিন্তু তুমি যে উদ্দেশ্য নিয়ে গ্রাইন্ডিং করলে বা ল্যাপিং করলে সেটা কিন্তু সাকসেস হবে না। তাহলে এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। আবার দেখাচ্ছি এই বোর্ডটা কিন্তু তোমাকে এইভাবে ফলো করতে হবে। বোঝাতে পারলাম কি পারলাম না? আশা করি তোমাদেরকে এটা দিয়ে বোঝাতে পেরেছি, তোমরা পুরো ম্যাটারটা ক্লিয়ার হয়েছো। আমি আবার এটা কিভাবে সিটটাকে অ্যারেঞ্জ করতে সেই সিটটা একবার দেখে নাও। এই সিট অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমি প্রত্যেকটা সিলিন্ডার পিছু এইভাবে আমি চারটে এরকম গোল করে নেবো, সিলিন্ডার 1, সিলিন্ডার 2, সিলিন্ডার 3, সিলিন্ডার 4। এবার আমি যে ভালভগুলোকে খুলবো সেই ভালভগুলোকে সাজিয়ে রাখবো, যেটা যেখান থেকে গ্রাইন্ডিং করবো সেখান থেকে নিয়ে গ্রাইন্ডিং করে আবার আমি এই জায়গাতে রেখে দেবো, যে হ্যাঁ আমার গ্রাইন্ডিং করলাম, গ্রাইন্ডিং করার পর আমি সেটাকে ইন্সপেকশন করলাম যে সব জায়গাটা ঠিক মতন করে আমার লিক প্রুফ হয়েছে কিনা, তারপর আমি কিন্তু আবার ওটাকে ওই জায়গায় রেখে দেবো। এবার যাতে আমি অ্যাসেম্বলি করবার সময় তখন কি হবে, না আমি ওই যে জায়গায় ভালটাতে যেটা দরকার প্রত্যেকটা ভালকে আমি সাজিয়ে সাজিয়ে আমি ওখানে স্প্রিং দিয়ে যেমন ভাবে লাগানো সেভাবে লাগিয়ে দেবো। তাহলে ভালভগুলো আমার একটা ভালভ অন্য ভালভ জায়গাতে যাতে না বসতে পারে, বা যেটা সঠিকভাবে আমি ভালভগুলোকে সেট করতে পারি, তার জন্য এই পদ্ধতিটা তোমাদেরকে মেনটেন করতে হবে। এই জিনিসটা কিন্তু একটা গুড হ্যাবিট, গুড প্র্যাকটিস। কোনো ওয়ার্কারই বলতে পারে না যে আমি এখানে 16টা ভালভকে রেখে দিলে আমি সবকটা ভালভকে এমন ল্যাপিং করবো এটার সঙ্গে এটা লাগালেই হয়ে যাবে, এটা কখনোই হয় না। যদি কেউ বলে থাকে সে একদম সম্পূর্ণরূপে ভুল কথা বলবে। তোমাদেরকে আমি সঠিক পদ্ধতিটা বলছি, তোমরা কোনোভাবেই যে কোনো জায়গায় কাজ করতে যাও না কোনো, আগামী দিনে আমাদের ওয়ার্কশপে কাজ করো বা তুমি কোনো বড় তোমার নিজের জবের জায়গায় কাজ করো, তুমি যখনই ভালভ ল্যাপিং করবে সেটা আইদার হ্যান্ড ল্যাপিং অর্থাৎ ল্যাপিং তোমার যে স্টিক দিয়ে তুমি করো হাত দিয়ে, বা তুমি কোনো মেশিন দিয়ে তুমি ড্রাইভ দিয়ে যদি তুমি করো, তোমাকে কিন্তু ভালভ এবং ভালভ সিট প্রত্যেকটার ম্যাচিং এইভাবেই করতে হবে, এবং এই পদ্ধতিটা তুমি যদি মেনটেন করো তোমার তাহলে কখনোই ভুল হবে না। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। এর বাইরে আর কিছুই নেই এই ল্যাপিং এর মধ্যে। ল্যাপিং কম্পাউন্ড তুমি জানো একটা কোর্স এবং ফাইন, প্রথমে কোর্স দিয়ে করতে হবে তারপরে আমাকে ফাইন দিয়ে করতে হবে। আর প্রতিবারে আমাকে যখনই ওই স্টেমের মধ্যে ভালভটাকে আমি এই ভালভ গাইডের মধ্যে ভালভ স্টেমটাকে আমি ঢোকাবো, তখন কিন্তু আমাকে লুব্রিকেটিং অয়েল দিয়ে নিতে হবে। যদিও আমি যখন হ্যান্ড ল্যাপিং করব অর্থাৎ ল্যাপিং স্টিপ দিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করবো তখন আমার লুব্রিকেশনটা একটু দুর্বল হলেও কোনো ক্ষতি নেই। কিন্তু যখন আমি মেশিন দিয়ে আমি কাজটা করব, অর্থাৎ আমি যেখানে ড্রিল মেশিন ইউজ করছি বা আমি কোনো নিউমেটিক গান দিয়ে আমি যখন করব, তখন কিন্তু আমাকে ওই ভালভ স্টেমের মধ্যে লুব্রিকেটিং অয়েলটা প্রপারলি করতে হবে, নাহলে কি হবে না ভালভ গাইডের মধ্যে ওটা একটা ফ্রিকশন তৈরি করবে, যেটা আমার গাইড এবং ভালভের ক্ষতি করবে। তাহলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্সপেকশন করবার যে পদ্ধতি। আমি বলেছি বারবার, ইন্সপেকশনটা ওভারঅল কিন্তু ভিজুয়াল ইন্সপেকশন, ভিজুয়াল ইন্সপেকশনটাই আমরা জোর দেবো। তার জন্য আজকে আমি তোমাদেরকে একটা দেখালাম যেখানে আমরা ইউজ করলাম একটা সিডি রাইটার, যে সিডি রাইটার দিয়ে আমরা কি করছিলাম না ওখানে আমরা মার্কিং করে দিচ্ছিলাম, জাস্ট দাগ কেটে নিচ্ছিলাম, ভালভের উপরও দাগ কাটছিলাম, ভালভ সিটের উপর দাগ কাটছিলাম, তারপর ওটাকে আবার আস্তে আস্তে যখন আমরা ল্যাপিং স্টিপ দিয়ে গ্রাইন্ডিং করবার মতো ঘুরিয়ে দিচ্ছিলাম, তারপর যখন খুলে দেখছি যদি কোনো দাগ না থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে প্রপার আমার গ্রাইন্ডিং হয়ে গেছে, একদম পারফেক্ট। আর যদি ওখানে কোনো জায়গায় দাগ থাকে তাহলে বুঝতে হবে যে আমার ওখানে আবার গ্রাইন্ডিং করবার দরকার আছে, ওটা এখনো পর্যন্ত আমার রিকন্ডিশন হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাকে আবার সে একই পদ্ধতি, প্রথমে কোর্সের পর আবার ফাইন, তারপরে আবার কিন্তু ওই একই পদ্ধতি তাকে ইন্সপেকশন করতে হবে। আরেকটা কি পদ্ধতি আছে, সেখানে আমরা কিছু ক্রুশিয়ান ব্লু ইউজ করছি শুধুমাত্র ভালভ এবং ভালভ সিটের মধ্যে ক্লিয়ারেন্স দেখবার জন্য, এটা সবচেয়ে কমন মেথড।
আরেকটা পদ্ধতি আছে যেখানে আমরা একটা লিকুইড ডাই ইউজ করছি, যেটাকে ব্লু ডাই বলা হয়। এই ডাইটা আমরা ভালভ সিটের মধ্যে লাগাই, তারপরে আমরা ভালভ সিটের উপরে ভালভটাকে বসিয়ে একটুখানি ল্যাপিং পেস্ট দিয়ে, ফাইন ল্যাপিং পেস্টটা একটু গ্রাইন্ডিং করে নিই, তো ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নেওয়ার পর সেটা হ্যান্ডও হতে পারে, আবার সেটা মেশিনও হতে পারে। তুমি ঘোরাবে, ঘোরানোর পর দেখবে যে ওখানে একটা বর্ডার তৈরি হবে দুটো ব্লু লাইনের মাঝখানে, যেটাকে আমরা বলছি ভালভ সিট থিকনেস। এই থিকনেসটা রেকমেন্ডেড যে আমার ইঞ্জিন ম্যানুফ্যাকচারের ইনফরমেশন গাইডে বলা আছে, সেই মানটা যদি ওখানে ম্যাচ করে যায় তাহলে দেখছি ওকে। এটা জেনারেলি 1.8 থেকে 1.85 এর মধ্যে হয়। এর মধ্যে যদি থাকে তাহলে তুমি এটাকে ওকে করে দেবে। তাহলে বুঝতে পারছো ওভারঅল ব্যাপারটা কিভাবে হবে। আমি গতকাল এবং আজকে মিলিয়ে একটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল তোমাদের সামনে তুলে ধরলাম। প্র্যাকটিক্যালটা আমি তোমাদের যেভাবে করে দেখালাম, তোমরা পুরো পদ্ধতিটা দেখলে, তোমরা নিজেদের খাতায়, আমি আবার বলেছি এর আগে যে যে প্র্যাকটিক্যাল গুলো হয়ে গেছে সেগুলোর হেডিং লিখবে, কোন প্র্যাকটিক্যাল কি করছো, এবং সেটার প্রসিডিওরটা নিজের ভাষাতে লেখার চেষ্টা করবে। কি কি টুলস ইকুইপমেন্ট লাগাচ্ছ, পরপর পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করছি, যাতে তোমরা যখন অফলাইনে কাজ করবে তোমরা কিন্তু নিজেরাই এটাকে কনফিডেন্টলি যাতে করতে পারো। ঠিক আছে? তাহলে আশা করি ভালভ ল্যাপিং নিয়ে আর কোনো কারো প্রশ্ন থাকার কথা নয়। তোমাদেরকে এখনই যদি আমি ভালভ দিই, তোমরা নিজেরাই খুব সুন্দর করে এটা ভালভ ল্যাপিং বা ভালভ গ্রাইন্ডিং করতে পারবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। বলো কার কি সমস্যা আছে, কে বুঝতে পেরেছো, বুঝতে পারোনি, স্যার বলো। স্যার স্যার বলছি যে হাতে করে যে ঘোরানোর ব্যাপারটা আছে স্যার, এটা কোনো নির্দিষ্ট দিকে ঘোরাতে হবে না দুদিকে না অ্যান্টি না না, ক্লকওয়াইজ বা জাস্ট ক্লকওয়াইজ এইভাবে তুমি দুদিকে তো ঘোরালে হবে? ঘোরাতে পারো না, এরকম করে ঘষতে হবে। অর্থাৎ আমাকে ওখানে গ্রাইন্ডিং করতে, ওটা ঘষতে হবে। তুমি যখন ফাইলিং করছো, তখন ফাইলিং কি তুমি কি একবার এরকম ভাবে হুম। ফাইলিং করো? তুমি তো ফাইলিং তো বোথ সাইড কাটছো। না স্যার। তাহলে তোমার এক্ষেত্রে হুম। কি হবে না, এখানেও আমার তো পুরো আমার ভালভ ফেসে এবং সিটের ওখানে কি আছে, আমার ওই কোর্স বা ফাইন যে তুমি পেস্টটা ইউজ করো না কেন, সেটা ওই অ্যাব্রেসিভটা আমি দিয়ে দিয়েছি। এবারে কি হচ্ছে না, হুম। আমি এবারে জাস্ট আমাকে ওখানে গ্রাইন্ডিং করতে, ঘোরাও, হাতে করে ঘোরাও। আমার ওইখানে কি আচ্ছা। হচ্ছে না, মেশিন ইউজের ক্ষেত্রে মেশিন তো একটা যে কোনো ডাইরেকশনে ঘুরবে, হুম। আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লক। তাহলে ওই জন্য ওই ডাইরেকশনটা হুম। আমাকে ফলো করতে হচ্ছে, ওখানে আমার কিছু করার নেই। ওখানে কি হুম। হচ্ছে না, আমি সময়টাকে বাঁচাচ্ছি। আমার সময়টা কিন্তু ওখানে যদি আমার স্কিল ভালো না থাকে, আমি যদি খুব ভালো ওটা অপারেট না করতে পারি, বা ওটা যদি হালকা ফুলকা না হয়, তাহলে কিন্তু আমার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। ওকে স্যার। দুটো পদ্ধতি বুঝতে, ওটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। আমার হাতে কতটা তোমার ব্যালেন্স থাকছে, তুমি কতটা ওখানে প্রেসার দিচ্ছ, কখনো জোরে কখনো আস্তে, একবার করে তুলতে হবে, দেখেছো তো? হাতও এরকম করে হ্যাঁ। করতে হবে, তুলতে হবে, আবার হাতে করবে, আবার তুলতে হবে। মেশিনের ক্ষেত্রে তাই, মেশিনে তুমি দিলে বসালে আবার তুলতে হবে, বসাবে তুলতে হবে, এটা হচ্ছে পদ্ধতি। প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু থিওরি নয়, প্র্যাকটিক্যালটা আমরা না করলে বুঝতে পারবো না। আমি তোমাকে, যেহেতু আমার কাছে কিছু করার নেই এখন, আমি এখনই তোমাকে প্র্যাকটিক্যালটা যেভাবে দেখলে এভাবেই ধরে নাও আমি তোমাকে করে দেখাচ্ছি। কিন্তু এরপরে যদি আমরা অফলাইনে থাকতাম তাহলে তোমাকে এক্ষুনি করতে বলতাম। তুমি কিন্তু একবারই এটা পারবে না, তোমাকে 10 বার করার পর তোমার একবার তবে ঠিক হবে। কিন্তু সেই সুযোগটা আমরা পাচ্ছি না, কিছু করার নেই। আমি যতটা সম্ভব তোমাদের প্র্যাকটিক্যাল গুলোকে বোঝানোর স্যার চেষ্টা করছি, যাতে আমরা অনেক ভালোভাবে এটাকে আগামী দিনে প্র্যাকটিক্যাল করতে পারি। হ্যাঁ বলো। স্যার বলছি ওই ভালভ সিটটা যখন ওখানে ঘোরাবো তো ওখানে ওটা ভালভ তো সিট ঘোরাবো ক্ষয় না, হবে ভালভ সিট ঘোরাবো না, ভালভ সিট ঠিক, না? ভালভটাকে ঘোরাবো, ভালভ সিট ঘুরবে না, হ্যাঁ ভালভ স্যার, সিট। ভালভটাকে ঘোরাবো তখন তো ওটা যদি ক্ষয় হয়ে যায় তখন ওটা কি চেঞ্জ করার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ভালভ ধরো ওইভাবে আমরা গ্রাইন্ডিং করলে যে ক্ষয়টা হবে সেটা তো খুবই, মানে ওটা একদমই মানে মিনিমাম। মানে অ্যাকচুয়ালি ভালভ সিটটার সাথে ভালভটা যখন প্রথম ম্যানুফ্যাকচারার ইঞ্জিনটা তোমাকে দিচ্ছে, তুমি যখন ফার্স্ট রানিং করছো তার আগে তো ওখানে লিক প্রুফ আছে। এবারে সেটা কন্টিনিউয়াসলি ভালভটা খোলা বন্ধ হতে 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 কি হয়, কারণ হাই টেম্পারেচার হাই প্রেসারে ওই জায়গাটা পিটেড হয়ে যায়। পিটেড হয়ে গেলে কি হবে না, ওখানে হালকা ফুলকা লিকেজ হয়ে গিয়ে আমার কম্প্রেশনটা লিক করবে। আমি তখন কি করব না, ওই ভালভটাকে বের করে দিই, ওই যে জায়গাটা পিটেড হয়ে গেছে সেই জায়গাটাকে আমাকে গ্রাইন্ডিং করে একটু মসৃণ করে নিতে হবে। এবারে ধরো আমি গ্রাইন্ডিং করে যাওয়ার পর, ধরো 4 বার 5 বার গ্রাইন্ডিং হয়ে গেছে, তারপরও দেখছি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে, তখন আমাকে ওটা কিন্তু রিপ্লেস করতে হবে। তখন ভালভ সিটও রিপ্লেস করতে হবে, ভালভও রিপ্লেস করতে হবে। বুঝতে পারলাম? ওকে স্যার। ওকে স্যার। ওকে, আর কারো কিছু প্রশ্ন? বাকিরা সব মনে হয় ঘুমিয়ে গেছে, মানে বা ভিডিওটা অন করে দিয়ে বাড়ি চলে গেছে, বা অন্য কোথাও অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তাই তো? না স্যার। না স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। এটা বোঝা গেছে? না স্যার। কেন কেন ভালভ গ্রাইন্ডিং করতে হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি কারণের জন্য ভালভ গ্রাইন্ডিং করছি, কেন এই প্র্যাকটিক্যালটা করতে হচ্ছে,
বলো তো কেন প্র্যাকটিক্যালটা করব? স্যার ডিকার্বনাইজিং করার জন্য। না, ডিকার্বনাইজ তো আমরা করছি, বেসিক্যালি কি সমস্যা হয়েছে আমার যে কম্প্রেশন টেস্ট করেছিলাম, কম্প্রেশন টেস্টে দেখছি কি হচ্ছে না, আমার ইঞ্জিনের কম্প্রেশন প্রেশারটা কমে গেছে, ইঞ্জিনের পারফরমেন্স আমার কম আসছিল, আমার আউটপুট কম পাচ্ছি, ইঞ্জিনটা ভালো আমার পিক আপ নিচ্ছে না। তখন আমি কি দেখতে এসেছি না, আমার ভালভ সঙ্গে ভালভ সিটে ওখানে কম্প্রেশন লিকেজ হচ্ছে কিনা দেখি, তার জন্য কম্প্রেশন টেস্ট করেছি। কারণ কম্প্রেশন টেস্ট করে দেখা যাচ্ছে কি না ভালভ এবং ভালভ সিটের মধ্যে লিকেজ আছে। তাহলে আমাকে কি করতে হবে, ওই জায়গাটাতে ভালভ এবং ভালভ সিটটাকে আমাকে প্রপারলি ওখানে রিকন্ডিশনিং করতে হবে, ওদের দুজনের মধ্যে যে ক্লিয়ারেন্স হয়ে গেছে বা যে জায়গাটা পিচেড হয়ে গেছে সেই জায়গায় আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমাদের একটাই মেনটেনেন্স ওয়ার্ক আছে, সেটা হলো ভালভ ল্যাপিং করা বা ভালভ গ্রাইন্ডিং করা। ভালভ ল্যাপিং বা ভালভ গ্রাইন্ডিং করবার জন্য ভালভের হেডটাকে খুলতে হবে, ভালভগুলোকে ভালভ লিফটার দিয়ে আমাকে খুলে বার করতে হবে, তারপরে ভালভটাকে আমাকে ল্যাপিং পেস্ট দিয়ে ল্যাপিং করতে হবে। ল্যাপিং পেস্ট দু ধরনের, একটা কোর্স এবং একটা ফাইন। ল্যাপিং পেস্টটা ভালভ ফেসের মধ্যে লাগিয়ে ভালভ ল্যাপিং করতে হবে, তার জন্য ভালভ সিটের উপরে ভালভটাকে আমাকে ঘোরাতে হবে বা ওখানে আমাকে গ্রাইন্ডিং এর মতো ঘষতে হবে। এই ঘষাটা আমি হাত দিয়ে করতে পারি। এবার হাত দিয়ে ঘষার জন্য আমরা কি করব না, ওখানে একটা সাকশন কাপ লাগিয়ে একটা ল্যাপিং স্টিক দিয়ে আমরা করতে পারি। আর যদি আমার হাত দিয়ে করতে সময় না থাকে বা আমি যদি কনফিডেন্ট হই এই ব্যাপারটা নিয়ে, তাহলে আমি ওখানে হাতের পরিবর্তে মেশিনে অ্যাপ্লাই করতে পারি। মেশিনের জন্য আমরা সাধারণত হ্যান্ড ড্রিল ইউজ করে থাকি, বা কোনো জায়গায় যদি নিউমেটিক কোনো ড্রিল থাকে তাহলে সেটা দিয়ে আমরা সেই চাকে ওটাকে বেঁধে আমরা সাকশন কাপ দিয়ে আমরা ভালভটাকে গ্রাইন্ডিং করব। এই হচ্ছে পদ্ধতি। এবারে এই গ্রাইন্ডিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কি বলা আছে না, গ্রাইন্ডিং যখন আমি করব তখন ভালভ স্টেমের মধ্যে কিন্তু আমি একটু লুব্রিকেটিং অয়েল বারবার দিয়ে দেবো, প্রথমে কোর্স তারপরে ফাইন। তারপরে আমাকে কি করতে হবে না, আমাকে ভালভ সিট এবং ভালভটা যে জায়গাটা আমি গ্রাইন্ডিং করছিলাম বা ল্যাপিং করছিলাম সেই জায়গায় ক্লিয়ারেন্সটা আমাকে চেক করতে হবে। ক্লিয়ারেন্স চেক করবার জন্য যে পদ্ধতি আছে সেটা হলো, আমাকে একটা প্রুশিয়ান ব্লু দিয়ে আমি বাল্বটাকে দেখতে পারি, আর একটা হচ্ছে ব্লু ডাই আছে সেটা দিয়ে আমরা দেখতে পারি। এর জন্য আমরা ডাই দিয়ে যখন চেক করবো তখন ভালভ সিটের থিকনেসটা চেক করবো। থিকনেস চেক করবার জন্য যে রেকমেন্ডেড গাইডলাইন অনুযায়ী ম্যানুফ্যাকচারার থেকে যে থিকনেসটা বলে দেওয়া আছে সেটা মেজারমেন্ট করবার জন্য আমাকে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্য নিতে হবে। আর যদি আমি নর্মাল প্রুশিয়ান ব্লু দিয়ে দেখি তাহলে ওখানে যদি কোনো রকম ভাবে অড সার্কামফারেন্সে ওই কালিটা যদি না যায়, সবটাই যদি ইভেন থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে ওটা আমার প্রপারলি গ্রাইন্ডিং হয়ে গেছে। আর একটা কি মেথড আছে, যেটা ওই যদি প্রুশিয়ান ব্লু বা আমার ওই ডাই না থাকে তাহলে আমি সিম্পলি একটা মার্কার পেন দিয়ে আমি ভালভের গায়ে দাগ দেবো, সিটের গায়ে দাগ দেবো, তারপরে একটুখানি হালকা করে গ্রাইন্ডিং করে নেবো, দিয়ে আমি যদি দেখি যে দাগগুলো সব মানে মুছে গেছে, তাহলে বুঝতে হবে যে আমার ওখানে প্রপার সেলিং হয়ে গেছে। অনেক জায়গায় তুমি দেখবে ওখানে অয়েল টেস্টিং হয়, অয়েল দিয়ে ঢুকিয়ে তেল দিয়ে ওখানে লিক করছে কিনা সেটা চেক করা, যদিও আমি এটাকে রেকমেন্ড করি না। আমার কাছে ওই দুটো পদ্ধতি সবচেয়ে বেস্ট পদ্ধতি, এবং ওটা দিয়ে আমরা পুরোপুরি লিকপ্রুফটা চেক করে থাকি। তুমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, তাহলেই তুমি সাকসেস পাবে। ঠিক আছে, আশা করি তোমরা পুরো প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছো। গত দুদিন ধরে আমরা এই প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করলাম, দুটো ডিফারেন্ট সিস্টেমে দেখালাম, ইনস্ট্রাকশনটাও ভালো করে তোমরা বুঝতে পেরেছো। আগামীকাল আমরা আবার একটা নতুন প্র্যাকটিক্যাল আমি দেখব যে কোনটা তোমাদের আলোচনার মধ্যে আনা যায়। তোমরা কিন্তু ক্লাস মিস করবে না, আর অলরেডি যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো কিন্তু নিজেরা মন দিয়ে পড়তে থাকবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।